বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সিটি কলেজ চট্টগ্রামের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রত্যেকের সুস্থ ও নিরাপদ জীবন প্রত্যাশা করে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি নিয়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আমরা আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে টপিকটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে মিশরের স্বাধীনতা আন্দোলন এবং এই স্বাধীনতা আন্দোলনে ওয়াকফ পার্টির ভূমিকা। এই টপিক নিয়ে এটি আমাদের আজকে তৃতীয় ক্লাস। এর আগে আমরা একই টপিকের উপর তোমাদেরকে দুটো ক্লাস দিয়েছিলাম। আজকে এটি আমাদের তৃতীয় এবং শেষ ক্লাস। অর্থাৎ মিশরের স্বাধীনতা আন্দোলনে ওয়াকফ পার্টির যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আজকের ক্লাসটি সহ সর্বমোট 3টি ক্লাস নিয়ে আমাদের মোট ক্লাসটি সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখে নেওয়া যাক যে আমাদের মিশরের স্বাধীনতা আন্দোলনের নিয়ে আগে যে ক্লাসগুলো দিয়েছিলাম সেখানে কি কি ছিল। প্রথম যে ক্লাসটি তোমাদেরকে দেয়া হয়েছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম মিশরে যে বিভিন্ন সময়ে বিদেশি শক্তির যে আগ্রাসন ছিল সেটি নিয়ে আলোচনা করেছি। কারণ একটি রাষ্ট্র যখন বিদেশি আগ্রাসনের শিকার হয় তখনই তাদের স্বাধীনতা আন্দোলনের প্রশ্ন আসে। যেহেতু মিশরের স্বাধীনতা আন্দোলন নিয়ে আমরা কথা বলছি, তার মানে মিশর কখনো না কখনো কোনো না কোনো বিদেশি শক্তির অধীনে ছিল বলে তারা স্বাধীনতা আন্দোলন করেছিল। তো প্রথম ক্লাসে আমরা এটি নিয়ে আলোচনা করেছি এবং 1882 সালে ব্রিটিশরা বা ইংল্যান্ড মিশরকে দখল করে নিয়েছিল, কোন প্রেক্ষাপটে কিভাবে সেটি নিয়ে কথা বলেছি। এরপরে আমরা ওয়াকফ পার্টি, যারা মিশরের স্বাধীনতা আন্দোলন নিয়ে নেতৃত্ব দিয়েছে, সেই ওয়াকফ পার্টির গঠন কিভাবে হয়েছিল সেটি নিয়ে কথা বলেছি। এবং 1922 সালে ইংল্যান্ড মিশরকে একটি শর্তযুক্ত তথাকথিত স্বাধীনতা দিয়েছিল, সেটি নিয়ে আমরা কথা বলেছিলাম প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাস সেটি নিয়ে আমরা যে টপিকগুলো নিয়ে দ্বিতীয় ক্লাসে কথা বলেছিলাম সেখানে ছিল যে ওয়াকফ পার্টি 1922 সালের যে ব্রিটিশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিল সেটি প্রত্যাখ্যান করেছিল। এর প্রেক্ষাপটে যে সংকট, সেই সংকট নিরসনের জন্য লন্ডন এবং কায়রো, অর্থাৎ ইংল্যান্ডের রাজধানী লন্ডন এবং মিশরের রাজধানী কায়রো, লন্ডন কায়রোর মধ্যে আলোচনা হয়েছিল, সেগুলো নিয়ে কথা বলেছি। এরপরে লি স্ট্যাক, যিনি একজন ব্রিটিশ সেনাবাহিনীর জেনারেল ছিলেন, মেজর জেনারেল অলিভার লি স্ট্যাক, যিনি সুদানে মিশরের গভর্নর ছিলেন, তাকে মিশরের রাস্তায় বা কায়রোর রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইংল্যান্ডের সাথে মিশরের সম্পর্ক দারুণভাবে খারাপ হয়ে যায় এবং এর ফলশ্রুতিতে ইংল্যান্ড মিশরকে বাধ্য করেছিল সুদান ছেড়ে দেওয়ার জন্য। ফলে সুদান মিশরের হাতছাড়া হয়ে যায়। এর মাঝখানে পরবর্তীতে ইতালির একজন স্বৈর শাসক, যেটাকে আমরা বলো ফ্যাসিস্ট শাসক, মুসোলিনি, তিনি ইথিওপিয়া দখল করে নিয়েছিলেন। আমরা দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে ম্যাপের মাধ্যমে দেখিয়েছিলাম যে মিশরের পাশেই ইথিওপিয়ার অবস্থান। শুধু ইথিওপিয়া দখল করেননি, মুসোলিনি ভূমধ্যসাগর এবং লোহিত সাগরে যুদ্ধ জাহাজ বা তার রণতরী মোতায়েন করেছিল। ফলে মুসোলিনি কর্তৃক যে কোনো সময় মিশর দখল হয়ে যাওয়ার একটা আশঙ্কা সৃষ্টি হয়েছিল। এই প্রেক্ষাপটে লন্ডন কায়রোর মধ্যে স্থগিত হয়ে যাওয়া আলোচনা, যেটা লি স্ট্যাক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, দুপক্ষই মুসোলিনির এই হুমকির কারণে অচল অবস্থা থেকে বেরিয়ে এসে 1936 সালে একটা চুক্তি করেছিল, যেটা 1936 সালের ইঙ্গো মিশরীয় চুক্তি বলা হয়। সেই চুক্তির প্রেক্ষাপট এবং ধারা যেগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। এবং 36 সালের চুক্তিতে ইংল্যান্ড মিশরকে 1922 সালে যে স্বাধীনতাটা তারা দিয়েছিল সেখান থেকে কিছুটা ছাড় দিলেও পরিপূর্ণ স্বাধীনতা মিশর তখনও লাভ করেনি। যদিও 1922 সালের স্বাধীনতার সাথে বা চুক্তির সাথে 1936 সালের চুক্তি তুলনা করলে
1936 সালের চুক্তিকে অনেক বেটার মনে হবে, কিন্তু এটা একটা পরিপূর্ণ স্বাধীনতা মিশরের ছিল না। তো 1936 সালের চুক্তির পরে মিশরের স্বাধীনতা আন্দোলন কোন পথে এগিয়ে গিয়ে চূড়ান্ত রূপ লাভ করেছিল, আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা সেটি নিয়ে কথা বলব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় 1939 সালে, সে সময় ইংল্যান্ডের টার্গেট ছিল যে মিশরে যাতে ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলন না হয়। হ্যাঁ, এটি ওই সময় যদি মিশরে ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলন হতো তাহলে ইংল্যান্ড সরকার বিব্রত হতো। মিশরকে কেন্দ্র করে বা মিশরে স্থাপিত সেনা ঘাঁটি থেকে তারা মধ্যপ্রাচ্য, এমনকি এই ভারতীয় উপমহাদেশীয় তাদের উপনিবেশিক এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য, অক্ষ শক্তির হুমকি মোকাবেলা করার জন্য একটা সুসংগঠিত ঘাঁটি ছিল তাদের মিশর। ফলে মিশরের অভ্যন্তরে যাতে ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলন সৃষ্টি না হয়, সেজন্য তারা একটা পলিসি গ্রহণ করেছিল যে কি, সেটা ওয়াফদ পার্টিকে ক্ষমতায় আনতে হবে। কারণ মিশরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার যেটাকে বলা হয় বা মূল চালিকা শক্তি হচ্ছে ওয়াফদ পার্টি। ওয়াফদ পার্টিটা গঠনই হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের মানে ধারা থেকে, অর্থাৎ তাদের ওয়াফদ পার্টির মূল নীতি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন। ফলে ব্রিটিশ বিরোধী একটা আন্দোলনকে ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় যদি রাষ্ট্র ক্ষমতায় বসানো যায়, তারা আর ব্রিটিশ বিরোধী আন্দোলন করবে না। এই পলিসি অ্যাপ্লাই করেছিল তারা, এবং ওয়াফদ পার্টির নেতা মুস্তফা নাহাস পাশাকে প্রধানমন্ত্রী নিয়োগ করার জন্য মিশরের রাজা ফারুককে তারা চাপ প্রয়োগ করেছিল। কিন্তু রাজা ফারুক সেই চাপের কাছে নতি স্বীকার না করে তিনি অটল একটা দৃঢ় ভাব দেখানোর চেষ্টা করেছিলেন এবং তিনি নাহাস পাশাকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর ফলে 1942 সালের 4 ফেব্রুয়ারি ব্রিটিশ সেনাবাহিনীর সাজোয়াজান গুলো আবেদিন প্যালেস, যেটা মিশরের রাজার সরকারি বাসভবন যেটি ছিল, আবেদিন প্যালেসকে তারা ঘেরাও করেছিল এবং হুমকি দুমকি প্রদান করছিল। ব্রিটিশ হাই কমিশনার যিনি মিশরে নিযুক্ত ছিলেন স্যার ল্যামসন, এবং মিশরে ব্রিটিশ সেনাবাহিনী যিনি কমান্ডার ছিলেন, তারা রাজা ফারুককে একটা আলটিমেটাম দিয়েছিলেন। বলেছিলেন যে ব্রিটিশ প্রেসক্রিপশন অনুযায়ী যদি মুস্তফা নাহাস পাশাকে মিশরের প্রধানমন্ত্রী নিয়োগ করা না হয়, তাহলে রাজা ফারুককে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে। ফলে রাজা ফারুক বাধ্য হয়ে মুস্তফা নাহাস পাশাকে মিশরের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে বাধ্য হয়েছিল। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যেহেতু ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় ওয়াফদ পার্টি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, ফলে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেনি। কিন্তু ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় ক্ষমতাসীন হওয়া ওয়াফদ পার্টির বিরুদ্ধে দুর্নীতি এবং অদক্ষতার বিরাট একটা অভিযোগ তার বিরোধী পক্ষের কাছ থেকে উত্থাপন হয়েছিল। ব্রিটিশ বিরোধী রাজনৈতিক দল কিন্তু ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় থাকার কারণে, অর্থাৎ ব্রিটিশদের সাপোর্ট ওয়াফদ পার্টির পক্ষে থাকার কারণে, তারা যতই তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অদক্ষতার অভিযোগ উঠুক না কেন, তারা মোটামুটি সেখান থেকে সার্ভাইভ করে গিয়েছিল। অর্থাৎ তাদেরকে ব্রিটিশ সাপোর্ট নিয়ে তারা দুর্নীতির বোঝা মাথায় নিয়েও ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে সক্ষম হয়েছিল। এখন ব্রিটিশদের সহযোগী হতে গিয়ে ওয়াফদ পার্টি তার দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র, যেটা খ্রিস্টানদের একটা রাজনৈতিক দল ছিল, এটাকে কপটিক পার্টি বলা হয়, সেই কপটিক পার্টির নেতা মাকরাম পাশা ওয়াফদ পার্টির সঙ্গ ছেড়ে চলে যান এবং তিনি ওয়াফদ পার্টির যে দুর্নীতি, এই দুর্নীতির উপর একটি কৃষ্ণ বুক বা ব্ল্যাক বুক, কৃষ্ণ বই যেটাকে বলা হয়, একটা ব্ল্যাক বুক প্রকাশ করেছিলেন, অর্থাৎ লিখিত একটা দলিল আকারে প্রকাশ করেছিলেন ওয়াফদ পার্টির বিরুদ্ধে। মাকরাম পাশা তিনি ওয়াফদ পার্টির সঙ্গ ত্যাগ করেছিলেন, করে ওয়াফদ পার্টি থেকে দলছুট কিছু সদস্য নিয়ে কুটলা পার্টি নামে নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন। এই সময় মিত্র বাহিনী, যে ব্রিটিশ বাহিনীর প্রভাবাধীন, বা যেখানে আমেরিকা ছিল, ব্রিটিশরা ছিল, ফ্রান্স ছিল, বড় বড় শক্তিগুলো ছিল, জার্মানি এবং ইটালি বাদ দিয়ে, এই সময় এই মিত্র বাহিনী তারা বেশ কয়েকটি বড় বড় যুদ্ধে জয়লাভ করেছিল, যেটাকে আলামাইনের যুদ্ধ বলা হয়, মরুর যুদ্ধ জয়লাভ করেছিল, এবং ডেজার্ট ফক্স নামে খ্যাত জার্মান সেনাবাহিনীর বিখ্যাত সেনানায়ক ফিল্ড মার্শাল জেনারেল রোমেল, যিনি পরাজিত হয়েছিলেন, তার পরাজয়, এবং
রাশিয়ার সেনাবাহিনী স্ট্যালিনগ্রাডের সামনে স্ট্যালিনগ্রাডের মুখে জার্মান সেনাবাহিনী থেকে সফলভাবে প্রতিহত করেছিলেন এবং জার্মানির প্রায় 3 লক্ষের কাছাকাছি সৈন্য রাশিয়া আক্রমণ করতে গিয়ে চরমভাবে পর্যদুস্ত হয়ে সামান্য কিছু সৈন্য প্রাণ নিয়ে পালাতে পেরেছিল। পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল। তো অর্থাৎ রাশিয়া জার্মান সেনাবাহিনীর অগ্রগতিকে স্ট্যালিনগ্রাডে প্রতিহত করে দিয়েছিল এবং ককেসাস অঞ্চল থেকে জার্মান সেনাবাহিনী পশ্চাদপসরণ করতে অর্থাৎ পিছিয়ে আসতে বাধ্য হয়েছিল। রণাঙ্গনে মিত্র বাহিনীর এই যে এক গাদা সাফল্য, এই সাফল্যগুলো ক্রমান্বয়ে যুদ্ধের চিত্র নির্ধারণ হয়ে যাচ্ছিল যে অক্ষ শক্তি পরাজিত হতে যাচ্ছে, মিত্র শক্তি জয়লাভ করতে যাচ্ছে। এই অবস্থায় মিত্র বাহিনীর জয় যখন মোটামুটি লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করলো, তখন ব্রিটিশরা বা ইংল্যান্ড সেই ওয়াফদ পার্টিকে মিশরের রাজনৈতিক ক্ষমতা রাখা আর প্রয়োজন মনে করলো না। অর্থাৎ তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। যে টার্গেটকে সামনে রেখে তারা ওয়াফদ পার্টিকে ক্ষমতায় বসিয়েছিল, সেই টার্গেট তাদের ফুলফিল, অর্থাৎ যুদ্ধ চলাকালীন সময় মিশরের ভেতর থেকে ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলন আর হলো না। যখন যুদ্ধ শেষ হওয়ার পথে তারা জয়লাভ করতে যাচ্ছিল ইংল্যান্ড মিত্র বাহিনী, তখন তারা ওয়াফদ পার্টিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করলো। রাজা ফারুক, যিনি ওয়াফদ পার্টিকে বা মোস্তফা নাহাস পাশাকে ক্ষমতায় বসাতে প্রধানমন্ত্রী নিয়োগ করতে ঘড়িমসি করছিলেন, পরে ব্রিটিশদের সামরিক হুমকির মুখে, নির্বাসন করে দেওয়ার হুমকির মুখে বাধ্য হয়ে মেনে নিয়েছিলেন। তিনি এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সেই সুযোগ তিনি কাজে লাগিয়েছিলেন। 1944 সালের অক্টোবর মাসে নাহাস পাশাকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছিল। 1945 সালে নির্বাচনে ওয়াফদ পার্টি অংশগ্রহণ করে নাই। সেই নির্বাচনে সাতপন্থী ওয়াফদ পার্টি এবং কুটলা পার্টি জয়লাভ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যত সমাপ্তির দিকে এগোচ্ছিল, বিশ্ব রণাঙ্গনে, কূটনৈতিক অঙ্গনে বিশ্ববাসীর সামনে ইংল্যান্ডের মর্যাদা তত বৃদ্ধি পেতে থাকলো। মিশরের তখনকার সময় প্রধানমন্ত্রী, যিনি ডক্টর আহমেদ মেহের পাশা, অত্যন্ত দূরদর্শী ছিলেন। তিনি মিশরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা গ্রহণযোগ্য স্থান নির্ধারণ করার জন্য, মিশরের জন্য তিনি ব্রিটিশদের যে প্রেসক্রিপশন ছিল, প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী 1945 সালে অক্ষ শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। ব্রিটিশ অভিপ্রায় অনুযায়ী যুদ্ধ ঘোষণা সংক্রান্ত রাজার যে ডিক্রি, সেই ডিক্রি পার্লামেন্টে উপস্থাপনের সময় উগ্র জাতীয়তাবাদী দ্বারা তিনি নিহত হয়েছিলেন এবং নোকরাশি পাশা প্রধানমন্ত্রী হয়েছিলেন। অর্থাৎ উগ্র জাতীয়তাবাদী যারা, তারা ব্রিটিশদের পক্ষে অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য পার্লামেন্টে যে ডিক্রি, সেই ডিক্রি জারি করার সময় তাকে বলতে আহমেদ মেহের পাশাকে নিহত করেছিলেন। ফলে নোকরাশি পাশা মিশরের নতুন প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা গ্রহণ বা দায়িত্ব গ্রহণ করেছিলেন। সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিশরে ব্রিটিশদের যে সফলতা, সেই সফলতার মূলে ছিল ওয়াফদ পার্টির উপর সহযোগিতা। ওয়াফদ পার্টির সহযোগিতা না পেলে ইংল্যান্ড বা ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মিশরকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারত না। এখন একটা ব্রিটিশ বিরোধী রাজনৈতিক দল হিসাবে একটা পলিটিক্যাল পার্টির তাদের মেইন ফিলসফি ছিল ব্রিটিশ বিরোধিতা করা। সেই ব্রিটিশ বিরোধী রাজনৈতিক দলটি ব্রিটিশ কূট কৌশলের কাছে নিজেদেরকে সমর্পণ করে তাদের নিজেদের রাজনৈতিক অস্তিত্বকে বিলীন করে ফেলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে মিশরে চরমপন্থী বা বিপ্লবী ভাবাদর্শের রাজনৈতিক দলগুলোর উদ্ভব হতে থাকে। মিশর থেকে আস্তে আস্তে যখন ব্রিটিশ সৈন্য প্রত্যাহার হতে থাকে, তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন আবার মিশর জুড়ে দানা বাঁধতে শুরু করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর যেখানে মিশরের রাজনীতি পরিপূর্ণভাবে ওয়াফদ পার্টির নিয়ন্ত্রণে ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটা অন্যান্য রাজনৈতিক দলের হাতে চলে যায়। এ সময় মিশরের রাজনীতিতে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার প্রভাবাধীন কমিউনিস্ট পন্থী রাজনীতিগুলো, অর্থাৎ সমাজতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রভাব আস্তে আস্তে বাড়তে থাকে। তারা জনপ্রিয়তা অর্জন করতে থাকে মিশর জুড়ে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1929 সালে হাসান আল বান্না, তিনি ইখওয়ান আল মুসলিমিন, যেটাকে মুসলিম ভাতৃসংঘ বলা হয়, একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন এবং তার রাজনৈতিক এই দলটির মূল ভিত্তি ছিল বা মূল রাজনৈতিক দর্শন যেটাকে বলা পলিটিক্যাল ফিলসফি ছিল পাশ্চাত্য বিরোধী এবং ইসলামপন্থী।
এই পাশ্চাত্য বিরোধী ইসলামপন্থীর রাজনৈতিক দলটি, যেটি ইখওয়ান আল মুসলিমিন বলা হয়, মুসলিম ভাতৃসংঘ, এটি আস্তে আস্তে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে থাকে মিশরে। এবং এক্ষেত্রে মিশরের ইখওয়ানের যিনি নেতা ছিলেন হাসান আল বান্না, তিনি উদ্ভাবনী সব রাজনৈতিক প্রচারণার কৌশল তিনি জানতেন, সিদ্ধহস্ত শ্রেণীগুলি সেগুলো ব্যবহার তিনি করতেন। 1947 সালের জানুয়ারি মাসে কমিউনিস্ট নেতাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিলেও ইখওয়ানের যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তার কারণে মিশর সরকার ইখওয়ানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছিল না। কিন্তু এই সময় মিশর সরকারের পাশ্চাত্য ঘেঁষা নীতিতে ক্ষুব্ধ হয়ে ইখওয়ানের মিছিল থেকে একজন ইখওয়ানের ক্ষুব্ধ কর্মী বা ছাত্রের গুলিতে কায়রোর পুলিশ প্রধান জেনারেল সেলিম জাকিকে তিনি হত্যা করেছিলেন। অর্থাৎ ইখওয়ানের মুসলিম থেকে ইখওয়ানের কর্মীর ছোড়া গুলিতে কায়রোর পুলিশ প্রধান নিহত হয়েছিলেন। 1947 সালের ডিসেম্বর মাসে ইখওয়ানের আরেকজন কর্মী ছাত্র মিশরীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে মিশরীয় প্রধানমন্ত্রী নোকরাশি পাশাকে হত্যা করেছিলেন। এই সকল হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় 1949 সালের 12 ফেব্রুয়ারি কায়রোর রাস্তায় প্রকাশ্য দিবালোকে ইখওয়ানের নেতা হাসান আল বান্নাকে গুলি করে হত্যা করা হয়েছিল। সরকার এই হাসান আল বান্নার হত্যাকাণ্ডের তদন্ত কিংবা বিচারে কোনো ধরনের আগ্রহ দেখেনি। ধারণা করা হয়ে থাকে যে এখানে সরকারের মৌন সমর্থন ছিল, কিংবা সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিতে বা প্রত্যক্ষ মদদেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল। হাসান আল বান্নার হত্যাকাণ্ডের পর মিশরের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়ে পড়ে। অর্থাৎ রাজা ফারুক মিশরের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, ফলে তিনি নিরুপায় হয়ে ওয়াফদ পার্টিকে আবার সরকার গঠন করার জন্য, সরকারে অংশ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো একটা প্রাক নির্বাচনী কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটি 1949 সালে গঠিত হয়েছিল, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে 1950 সালে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ওয়াফদ পার্টি আবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল। অর্থাৎ 319টি আসনের মধ্যে 228টি আসন নিয়ে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে যে ওয়াফদ পার্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক প্রকার মরে গিয়েছিল, তাদের মানে রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল, সেই বিলীন হওয়া রাজনৈতিক দলটি ইখওয়ান আল মুসলিমিনের নেতা হাসান আল বান্না হত্যাকাণ্ডের পরে পরিস্থিতির সুযোগ নিয়ে পুনরায় আবার কি করেছে, নিজেদেরকে মিশরের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করার মতো শক্তি হিসেবে 50 সালে নির্বাচনের মধ্য দিয়ে তারা আবির্ভূত হতে সক্ষম হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মিশরের রাজনৈতিক নেতারা কূটনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে 1936 সালের যে ইন্দো মিশরীয় চুক্তি হয়েছিল, সেই চুক্তিটাকে সংশোধন করে মিশরের জন্য পূর্ণ স্বাধীনতা অর্জনের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু ব্রিটিশ বিরোধী যে সহিংস আন্দোলন মিশর জুড়ে চলমান ছিল, সেই সহিংস আন্দোলনের জন্য সমঝোতার পথটা ক্রমাগত সংকুচিত হয়ে যাচ্ছে। এই অবস্থায় মিশরের রাজনৈতিক নেতৃবৃন্দ ক্রমাগত ব্রিটিশ ভূমিকায় হতাশ হয়ে পড়েছিলেন এবং সমস্যা সমাধান করার জন্য ব্রিটিশদের বিকল্প হিসেবে আমেরিকাকে তারা মিশরের রাজনৈতিক মঞ্চে স্বাগত জানিয়েছিল। ফলে মিশরের রাজনৈতিক মঞ্চে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব ঘটে। কিভাবে? 1946 সালে প্রথমবারের মতো মিশর এবং আমেরিকার সাথে বেসামরিক বিমান চলাচলের চুক্তি স্বাক্ষর হয়েছিল। 1947 সালে মিশরের সেনা প্রধান, তার নাম ছিল জেনারেল আতাল্লাহ পাশা, তিনি আমেরিকা সফর করে মিশরীয় সেনাবাহিনীর জন্য $9 কোটি প্রযুক্তি সহায়তা ঋণ প্রত্যাশা করেছিলেন। অর্থাৎ আমেরিকার কাছে মিশরীয় সেনাবাহিনীর প্রযুক্তিগত উন্নতির জন্য $9 কোটি ঋণ সহায়তা চেয়েছিলেন আমেরিকার কাছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তখনকার সময়, তার নাম ছিল হেনরি ট্রুম্যান, তিনি আর্থিক অসমর্থতার কারণে এতে খুব একটা সাড়া দেননি। আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান বা হ্যারি ট্রুম্যান তাকে বলা হয়ে থাকে। 1950 সালের যে সময়কার আমরা কথা বলছি, ওই সময় এই সময়ে মিশরের রাজনৈতিক নেতারা ব্রিটিশদের প্রভাব থেকে বেরিয়ে এসে আমেরিকাকে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিল। অর্থাৎ প্রথমবারের মতো ব্রিটিশদের বাইরে গিয়ে আরেকটা বড় শক্তির সাথে তারা চুক্তি সম্পাদন করার চেষ্টা চালিয়েছিল।
1947 সালের মার্চ মাসে আমেরিকার একটি বিমানবাহী জাহাজ এবং 3টি যুদ্ধ জাহাজ আলেকজান্দ্রিয়া বন্দরে নোঙ্গর করলে ভূমধ্য সাগরে সামরিক আধিপত্যের প্রতিযোগিতায় একটা নতুন সমীকরণ এসেছিল। কারণ এর আগে ভূমধ্য সাগরে একচ্ছত্র আধিপত্য ছিল ব্রিটিশ নৌবাহিনীর, এবং ভূমধ্য সাগরে ব্রিটিশ নৌবাহিনীর শক্তিশালী অবস্থানের কারণেই তারা মিশর সহ আফ্রিকান অঞ্চলে এবং ভূমধ্য সাগর তীরবর্তী অন্যান্য অঞ্চল গুলোতেও তারা কি করেছিল, প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। কিন্তু 47 সালে আমেরিকার একটি বিমানবাহী রণতরী এবং 3টি যুদ্ধ জাহাজ আলেকজান্দ্রিয়া বন্দরে আসার পরে এখানে নতুন করে সমীকরণটা আসতে থাকে। আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা আলেকজান্দ্রিয়া বন্দরের ছবি। তো মার্কিন সাহায্য নিয়ে ইন্দো মিশরীয় চুক্তি, যেটি 1936 সালে হয়েছিল, যেটা থেকে মিশরীয়রা বেরিয়ে আসার চেষ্টা করছিল, সেটি অকার্যকর করে দেওয়ার প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী নোকরাশি পাশা 1947 সালের সেপ্টেম্বর মাসে আমেরিকা সফর করেছিলেন। আমেরিকা ভূমধ্য সাগরের তীরে ইংল্যান্ডের সাথে সামরিক প্রতিদ্বন্দ্বিতায় খুব একটা অবতীর্ণ হতে খুব একটা আগ্রহী ছিল না। ফলে এই ক্ষেত্রে ব্রিটিশ বিরোধী যে পরিকল্পনা মিশর নিয়েছিল সেটি সফলতার মুখ দেখেনি। 1947 সালে জুলাই মাসে মিশর ইংল্যান্ডের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ উত্থাপন করেছিল, কিন্তু বৃহৎ শক্তিগুলো সমর্থন না পাওয়ায় সেখানে কোনো সমাধান তারা অর্জন করতে পারেনি। ইংল্যান্ড এবং মিশরের এই যে সম্পর্ক, মিশ্র একটা সম্পর্ক, এটা সম্পর্ক নিয়ে বিখ্যাত ফরাসি লেখক পল মেন্ডার একটা মন্তব্য করেছিলেন। তার বক্তব্য হচ্ছে যে ইংল্যান্ড অ্যান্ড ইজিপ্ট আর লাইক অ্যান ওল্ড ম্যারিড কাপল, দে মে কোয়ারেল বাট দে নেভার ব্রেক দেয়ার বন্ড। এটা খুব মজার কথা যে ইংল্যান্ড এবং মিশর হচ্ছে একটা পুরাতন বা অনেক বৃদ্ধ বয়স্ক একটা দম্পতির মতো, যারা ঝগড়া করবে কিন্তু কখনো সম্পর্ক ছেদ করবে না, এরকম একটা। অর্থাৎ এত কিছু করার পরেও ইংল্যান্ডের কবল থেকে বা ইংল্যান্ডের সাথে সম্পর্ক ছেদ যেহেতু মিশর করতে পারছিল না, সেই প্রেক্ষাপটে পল মেরেন্ডার বক্তব্যটি বলেছেন। ইংল্যান্ড এবং মিশরের সাথে সম্পর্কের তিক্ততা থাকার পরেও 1948 সালে যে প্যালেস্টাইন যুদ্ধ, অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরের দিনই যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মিশর যখন ইসরায়েলের কাছে পর্যদুস্ত হয়েছিল, তখন মিশরের অখণ্ডতা বজায় রাখার জন্য ইংল্যান্ড ঘোষণা দিয়েছিল যে আমরা মিশরের অখণ্ডতা বজায় রাখার জন্য কাজ করব। প্রিয় শিক্ষার্থীরা, প্যালেস্টাইন যুদ্ধের পর 1950 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী ওয়াফদ পার্টি 1936 সালে চুক্তি সংশোধনের জন্য দাবি করেছিল। 1950 এবং 1951 সালে দুই সরকারের মধ্যে অনেকগুলো আলোচনা হয়েছিল, কিন্তু প্যালেস্টাইন সমস্যার ফলে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল মধ্যপ্রাচ্য জুড়ে, যেখানে বৃহৎ শক্তিগুলো জড়িয়ে পড়েছিল, এবং জোর জবরদস্তি করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় ইংল্যান্ডের যে ভূমিকা ছিল, ন্যাক্কারজনক ভূমিকা ছিল, সেই ভূমিকার ফলে দুই দেশের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, সম্পর্ক সৃষ্টি হয়েছিল। তো এর ফলে প্যালেস্টাইন যুদ্ধে ইসরায়েলের কাছে করুণভাবে পর্যদুস্ত হওয়া মিশর একটা ঘোষণা দেয় যে আমরা সুয়েজ খালের মধ্য দিয়ে ইসরায়েলগামী কোনো তেলবাহী জাহাজ চলাচল করতে দেব না। ফলে সুয়েজ অঞ্চল থেকে ব্রিটিশরা 1946 সালে সৈন্য প্রত্যাহারে কিছুটা নমনীয় হলেও মিশরের এই ঘোষণা দিয়ে তারা বলেছিল যে সুয়েজ খাল দিয়ে ইসরায়েলগামী কোনো তেলবাহী জাহাজ চলাচল করতে দেবে না, ঘোষণা দিয়েছিল। ওই ঘোষণার পর তারা ওই যে সৈন্য প্রত্যাহারের বিষয়ে ইতস্তত করতে থাকে, এবং তারা এটা বলে যে আমরা যদি মিশর থেকে সৈন্য প্রত্যাহার করি তাহলে এশিয়া এবং ইউরোপে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বৃদ্ধি পাবে, ফলে আমরা সোভিয়েত প্রভাব মোকাবেলা করার জন্য হলেও মিশর থেকে বা সুয়েজ অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করতে পারি না। ইংল্যান্ডের পাশাপাশি আমেরিকাও কি করেছিল, উদ্দীপিত হয়েছিল। ফলে বিষয়টির সাথে ইংল্যান্ড, আমেরিকা, ন্যাটো এবং অন্যান্য বড় বড় শক্তিগুলো জড়িয়ে পড়েছিল, যেখানে
মিশর যেখানে বলেছিল যে সুয়েজ খাল দিয়ে ইসরায়েলের গামী কোনো তেলবাহী জাহাজ চলাচল করতে দিবে না। এখন আবার মিশর যদি ইংল্যান্ডের ব্লক থেকে বলয় থেকে বেরিয়ে যায়, রাশিয়া যে ব্লক আছে বা সমাজতন্ত্রের পন্থী যে ব্লকটা রয়েছে সেই ব্লকে যদি মিশরে ঢুকে যায় কিনা এটা নিয়ে তারা বেশ আবার উদ্বিগ্ন ছিল। এর মাঝে 1948 ও 1951 সালে সোভিয়েত ইউনিয়নের সাথে মিশরের ব্যবসায়ী চুক্তি হয়েছিল, ফলে মিশর ক্রমাগত আস্তে আস্তে সোভিয়েত ইউনিয়নের মুখোমুখি হয়ে যাচ্ছিল। এখন যে সময় সোভিয়েত বিরোধী একটা পুঁজিবাদী বিশ্ব গড়ে তোলার জন্য পরিকল্পনা করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করছিল পুঁজিবাদী বিশ্ব, আমেরিকার নেতৃত্বাধীন শক্তি, ওই সময় মিশরের সোভিয়েত মুখী অবস্থান পাশ্চাত্য শক্তিগুলোকে বিব্রত করেছিল। প্রধানমন্ত্রী নাহাস পাশা 1936 সালের চুক্তি বাতিল করার জন্য 1951 সালের 8 অক্টোবর পার্লামেন্টে কিছু ডিক্রি উপস্থাপন করেছিলেন এবং 15 অক্টোবর 1951 সালে পার্লামেন্টে এই ডিক্রিগুলো পাশ হয়েছে। ইংল্যান্ড মিশরের এই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করে সুয়েজ এলাকায় আরো বেশি পরিমাণ সৈন্য সমাবেশ করেছিল। 13 অক্টোবর 1951 সালে মিশর ও আশেপাশের অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, তুরস্ক একটা যৌথ প্রতিরক্ষা পরিকল্পনা পেশ করেছিল, যেটাকে মিডল ইস্টার্ন ডিফেন্স প্যাক্ট বলা হয়। কারা করেছিল এটা? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, তুরস্ক মিলে একটা নতুন পরিকল্পনা করেছে, যেটাকে মিডল ইস্টার্ন ডিফেন্স প্যাক্ট বলা হয়। যৌথ প্রতিরক্ষা পরিকল্পনা পেশ করা হয় এবং এই পরিকল্পনায় মিশরকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। মিশরকে আহ্বান জানানোর পর অন্যান্য আরব দেশ এবং ইসরায়েলকেও এখানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। আসলে এই ধরনের একটা ডিফেন্স প্যাক্টের উদ্দেশ্য নিয়ে বেশ ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, মিশর সন্দিহান ছিল। 15 অক্টোবর 1951 সালে যেখানে পার্লামেন্টে ডিক্রি পাস হয়েছিল, তারা ওই দিনই মিশরের পার্লামেন্ট এই ডিফেন্স প্যাক্টে যোগ দেওয়ার পরিকল্পনার কথা প্রত্যাখ্যান করেছিল এবং সুয়েজ এলাকায় ইংল্যান্ডের যে আরো অধিক পরিমাণ সৈন্য সমাবেশ করা এটাকে অবৈধ ঘোষণা করে তারা মিশরের সাথে ইংল্যান্ডের সাথে অসহযোগিতা শুরু করার ঘোষণা দিয়েছিল এবং পোর্ট সাইড এবং ইসমাইলিয়ায় যে বিক্ষোভ ব্রিটিশ বিরোধী সেই বিক্ষোভ সহিংস বিক্ষোভে রূপ লাভ করেছিল। ব্রিটিশ বাহিনী পুরো সুয়েজ এলাকাকে কর্ডন করে রেখেছিল, ঘেরাও করে রেখেছিল এবং সুয়েজের সাথে যুক্ত মিশরের যে রাস্তাগুলো ছিল সেগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা তারা সম্পূর্ণরূপে ব্লক করে দিয়েছিল বা বন্ধ করে দিয়েছিল। ফলে ব্রিটিশ বিরোধী আন্দোলন ক্রমাগত তীব্র থেকে তীব্র হতে থাকে। কৃষক, শ্রমিক, ছাত্র এবং সামরিক বাহিনীর কিছু অবসরপ্রাপ্ত বা সামরিক বাহিনী ত্যাগ করে আসা কিছু মিশরীয় অফিসারদেরকে নিয়ে গেরিলা বাহিনী গঠিত হয়েছিল এবং এই গেরিলা বাহিনীতে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য ছিল ইখওয়ান আল মুসলিমিনের সদস্যদের থেকে নিয়ে গেরিলা বাহিনী গঠন হয়েছিল। গেরিলাদের সাথে ব্রিটিশ বাহিনীর যে সংঘর্ষ, সেই সংঘর্ষ 1952 সালের জানুয়ারি মাস পর্যন্ত চলতে থাকে। ব্রিটিশ বাহিনী মিশরীয়দের গেরিলা আক্রমণে অতিষ্ঠ হয়ে সরাসরি কায়রো অভিযানের পরিকল্পনা করেছিল। ক্ষমতাসীন ওয়াফদ পার্টি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে অনীহা প্রকাশ করছিল, অর্থাৎ তারা সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছিল না। 1951 সালের 25 জানুয়ারি 52 হবে, 25 জানুয়ারি ব্রিটিশ কমান্ডার ইসমাইলিয়া শহর দখল করার জন্য একটা চরম পত্র প্রেরণ করেছিল। কমিউনিস্ট পার্টির সদস্য যারা ছিল মিশরে, তারা কি করেছিল, তারা সহিংস রাজনীতির অংশ হিসাবে তারা কি করেছে, তারা শেফার্ড হোটেল, বার্কলেস ব্যাংক, টার্ফ ক্লাব, গ্রম্পি রেস্টুরেন্ট, সিকোরাল, শেমলা ডিপার্টমেন্টাল স্টোর সহ অসংখ্য বিদেশি মালিকানাধীন স্থাপনাকে উড়িয়ে দিয়েছিল কমিউনিস্ট পার্টির সদস্য ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে। রাজা ফারুক এই পরিস্থিতির সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী নাহাস পাশাকে বরখাস্ত করে
আলী মেহের পাশাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন। ফলে দেখা গেল যে মিশরের পার্লামেন্টে একটা অচল অবস্থা সৃষ্টি হলো। কেন? কারণ 50 সালের নির্বাচনে 319টার মধ্যে 228টা আসন লাভ করেছিল ওয়াফদ পার্টি, অর্থাৎ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ ছিল ওয়াফদ পার্টি। এখন রাজা ফারুক নাহাজ পাশাকে বরখাস্ত করে দিয়ে আলী মেহের পাশাকে প্রধানমন্ত্রী নিয়োগ করলেন। ফলে পার্লামেন্টে যিনি প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন অওয়াফদ দলের, অর্থাৎ ওয়াফদ পার্টির নন। অন্যদিকে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে ওয়াফদ পার্টির। ফলে শূন্যতা সৃষ্টি হয়। 1947 সালে সামরিক অফিসাররা একটা কমিটি অফ ফ্রি অফিসার্স নামে একটা রাজনৈতিক দল গঠন করেছিল। তারা মিশরের রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়ে 1952 সালের 23 জুলাই মিশরের রাজনৈতিক ক্ষমতাকে দখল করে নিয়েছিলেন এবং সামরিক সরকার রাজনৈতিক দলগুলো বিলুপ্ত করে তাদের তহবিল বাজেয়াপ্ত করে 1923 সালের সংবিধান বাতিল করেছিল। সুয়েজ খাল জাতীয়করণ নিয়ে সৃষ্ট সমস্যার সূত্র ধরে 1956 সালে সংগঠিত সুয়েজ যুদ্ধের পর মিশর থেকে স্থায়ী ও পরিপূর্ণভাবে ব্রিটিশ সৈন্য প্রত্যাহার হলে মিশর প্রকৃত স্বাধীনতা লাভ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই 3টা ক্লাস যেটা আমরা মিশরকে নিয়ে ওয়াফদ পার্টিকে নিয়ে করেছি, মিশরের স্বাধীনতা আন্দোলন, এই 3য় ক্লাস শেষে এখান থেকে যে নমুনা প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে তার কয়েকটা আমরা দিলাম। ক বিভাগে যে প্রশ্ন করতে পারে, সাদ জগলুল পাশা কখন কোথায় জন্মগ্রহণ করেন, ওয়াফদ পার্টি কখন গঠিত হয়, ব্রিটিশরা কখন মিশর দখল করে, ইত্যাদি ইত্যাদি। যে এখানে 6টা প্রশ্ন দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এগুলো নমুনা প্রশ্ন। এই জাতীয় আরো অনেক প্রশ্ন এখানে হতে পারে। খ বিভাগে সম্ভাব্য যে প্রশ্নগুলো হতে পারে তার কয়েকটা নমুনা আমরা দিলাম। সাদ জগলুল পাশার পরিচয় দাও, ওয়াফদ পার্টির গঠন প্রেক্ষাপট লিখো, কন্ডোমিনিয়াম শাসন বলতে কি বোঝায়, ইংল্যান্ড মিশরের চুক্তি 36 সালে এটা টিকা, সুদানে মাহাদি বিপ্লব সম্পর্কে টিকা লিখো। ঘ বিভাগে যে প্রশ্নগুলো হতে পারে দেখো আমরা 4টা প্রশ্ন দিয়েছি। 1882 সালে ইংল্যান্ডের মিশর দখলের প্রেক্ষাপট বিশ্লেষণ করো, মিশরের জাতীয়তাবাদী আন্দোলনে সাদ জগলুল পাশার ভূমিকা মূল্যায়ন করো, মিশরের স্বাধীনতা জাতীয়তাবাদী আন্দোলনে ওয়াফদ পার্টির ভূমিকা বিশ্লেষণ করো, ইত্যাদি এই প্রশ্নগুলো আমাদের হতে পারে যেগুলো আমরা বলেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘ আলোচনা আমাদের পরপর 3টা ক্লাস মিশরের স্বাধীনতা আন্দোলনে ওয়াফদ পার্টির ভূমিকা নিয়ে আলোচনা করলাম। আশা করি এই 3টা আলোচনা একসাথে পরপর শুনলে তোমাদের এই বিষয়টা নিয়ে যে ধরনের প্রশ্নই হোক না কেন তোমরা সেটা কাজে লাগাতে পারবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে এই ক্লাসটিতে অংশগ্রহণ করেছো, এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।